চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ লেখনীতে ইসরাত জাহান জেরিন পর্ব সংখ্যা 34। রাত 10টা বেজে 23 মিনিট। ঘড়ির কাঁটা বুঝি আজ নিজ ইচ্ছে করেই একটু ধীরে চলছে। ড্রয়িং রুমের মাঝখানে ছোট্ট করে বিয়ের আসর সাজানো। আসর যেমনই হোক বিয়ের আসর। সেই আসরে একই ব্যক্তির সাথে আগেও একবার বলা হয়েছিল, আজকে আবারও বসা হবে। সেখানে আবারও বসবে ফারাজ আর চিত্রা, নতুন করে, অথচ একই ভালোবাসায় পুনর্জন্ম নিয়ে। কাজী সাহেব এসেছেন, বয়সী মানুষ, গম্ভীর মুখে সবকিছু গুছিয়ে নিচ্ছেন। মাঝে মাঝে চশমা নামিয়ে তালিকা দেখছেন, আবারও মাথা তুলে চারপাশে তাকাচ্ছেন। চিত্রা ঘরের ভেতরে এখনো, গায়ে লাল বেনারসিটা। চিত্রা তেমন সাজেনি, তবুও কি যে সুন্দর লাগছে তাকে। নীরু সুন্দর করে তার দুহাতে মেহেদি দিয়ে দিয়েছে, হাতটা সুন্দর করে ফরাজ লিখা। ফরাজ পায়চারি করছে, আবার দরজার কাছে যাচ্ছে, আবারও ফিরে আসছে, হাত করে দেখছে বারবার। তার যে স্বভাব সুলভ দাপটে ভাবটা আজ যেন কিছুটা গলে গেছে, জায়গা নিয়েছে অস্থিরতা। অব্র সোফায় হেলান দিয়ে বসে মুচকি হাসছে। ভাই, তুমি কি বিয়ে করতে বসবা নাকি ম্যারাথন দৌড় দিবা? বজ্রপাশ থেকে চোখ দিল, দেখে তো মনে হচ্ছে পালিয়ে যাবে। ফরাজ এক ঝটকায় তাকালো, এক পলক, আমি পালাবো আমি। তারপর একটু থেমে নিচু করে বলে, ভাই, ওকে এত সুন্দর লাগছে, আমি ঠিকমতো বসতেই পারবো কিনা জানি না, সন্দেহ। অব্র আর বজ্র একে অপরের দিকে তাকিয়ে ফেটে হেসে পড়ল যেন। ঠিক তখনই চয়ন কাইসার প্রবেশ করলেন। তিনি ফরাজের মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিলেন। কি ব্যাপার, এত হাঁটাহাঁটি করছে কেন? বিয়ে করতে এসেছো নাকি পরীক্ষা দিতে? ফরাজ এবার থমকালো, ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। দুটোই প্রায়। আমার মেয়ের তো ফাইনাল এক্সাম। আপনার মেয়ে তো ফাইনাল এক্সাম। অব্র মুখ চেপে হাসছে, বজ্র সোজা হয়ে বসে আছে। চয়ন কাইসার ঠোঁট বাঁকিয়ে বললেন, ফাইনাল এক্সাম? আমার মেয়ে কিন্তু সহজ প্রশ্ন না, ফেল করলে কিন্তু। ফারাজ এক পায়ে এগিয়ে এলো, খুব শান্ত গলায় বলল, ফেল করার অপশন নেই, আমি তো প্রশ্নপত্র আগেই মুখস্থ করে ফেলেছি। ও মা! বজ্র চাপা স্বরে বলল। চয়ন কাইসার এবার চোখ কুঁচকালেন, বেশি আত্মবিশ্বাস। কিন্তু একটা কথা মনে রেখো, বিয়ের পর কিন্তু আসল পরীক্ষা শুরু। ফরাজ মাথা নেড়ে বলল, জানি, আমাকে বলতে হবে না, আমি অলরেডি পরীক্ষা দিয়ে রেজাল্টে বের করে ফেলা মানুষ। তবে চান আজকে আপনাকে পরীক্ষক হিসেবে মেনে নিলুম? অব্রে এবার সরাসরি হেসেই উঠল। এটাই ঠিক কথা। চয়ন কাইসার একটু গম্ভীর হলেন, আমি কিন্তু সহজে নাম্বার দিই না। ফরাজ একদম স্থির গলায় বলল, আমিও নম্বর না দিলেও সমস্যা নেই, আপনার মেয়েরাতে ফুল মার্কস দিয়ে দেয়, তাতেই এই বান্দা খুশি। বুঝেন তো, আমার আবার চাহিদা নেই, আমি অল্পতেই খুশি থাকার মানুষ। তো যৌতুক হিসেবে কি দিবেন? দেখুন, ভেবেছিলাম এই বাড়িতে বাথরুম আর রান্নাঘর একবারে এসি লাগাবো, কিন্তু আপনি বেঁচে থাকতে আমি কেন করে লাগাবো বলুন তো? আপনি লাগিয়ে দিবেন, কিন্তু আপনি বেঁচে আছেন, আর আপনি বেঁচে থাকতে আমি কি করে লাগাই বলুন তো? আপনি এসি কিনে এনে নিজের হাতে লাগিয়ে দিবেন। লাগাবেন তো আপনি? বলুন, কবে লাগাবেন? যৌতুক হিসেবে কি খুব বেশি লাগছে যা বলছি? আপনার আশা করি লাগাতে কষ্ট হবে না। শ্বশুরজি, আমায় একটু লাগিয়ে দিলেও হবে, আমি লাগাইতাম, কিন্তু আপনি সিনিয়র মানুষ, অভিজ্ঞতা বেশি, তাই দায়িত্বটা আপনাকে দিলাম। ইশারাতে মুখ বারবার বন্ধ করো, তোমাকে সব লাগিয়ে দিব, তাও আর লাগানোর কথা বললো না, কানটা জ্বালাপালা করো না আমার। ভরা গলা মানুষটার। তাদের মাঝে কাজী সাহেব বসে আছেন গম্ভীর মুখে। ফারাজ বসেছে একটু সোজা হয়ে। কাজী সাহেব গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, বিসমিল্লাহির রহমানুর রহিম। বিয়ের সব শর্ত এবং দেনমোহর নির্ধারিত হয়েছে, কিন্তু পুরো কথাটা শেষ হওয়ার আগেই কবুল। ফরাজ জলে বলে ফেললো। এক মুহূর্ত নিস্তবতা, তারপর পুরো ঘর ফেটে পড়লো হাসিতে। অব্র হাঁটুতে চাপড় মেরে বলল, এটাই কি এক্সপেন্স বিয়ে নিয়ে? বজ্র মাথা নেড়ে বলে, আরে ফারাজ, কাজী সাহেব তো এখনো প্রশ্ন শেষই করে নাই। কাজী সাহেব ভরকুচকে ফারাজের দিকে তাকালেন, আমি তখনও বলি নাই। ফারাজ গম্ভীর মুখে বলে, আগে থেকে প্রস্তুত ছিলাম হুজুর, প্রশ্ন শোনার দরকার নাই, উত্তর রেডি। চয়ন কাইসার পাশ থেকে ধমক দিয়ে বলল, এই ছেলে বিয়ে করছো নাকি নাটক করছো? ফারাজ তার দিকে তাকিয়ে একটু ঝুঁকে এলো, নাটক না বাস্তবতা? আপনার মেয়ে যেন অন্য কেউ না নিয়ে যায়,
তাই আগে থেকেই কবুল বলে সিট বুক করে নিয়েছি। যদিও এই দিন আগে থেকেই পার্লামেন্ট করা হয়ে গেছে। অব্র এবার থমকিতে পারল না, যেন জোরে হেসে উঠল। কাজী এবার হালকা বিরক্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আবার নিয়ম করে বলি। ফারাজ এলাহি বলল, আপনি? কবুল আবারও বলে ফেললো ফারাজ একদম শান্ত গলায়। কাজী এবার চশমা খুলে ফেললেন। আপনার বলার সুযোগ দিচ্ছি না? এত বলার জন্য তারা কিসের আপনার? ফারাজ দেরি করা ঠিক না হুজুর। চয়ন কাছে ঠোঁট বাঁকিয়ে বলল, এই আত্মবিশ্বাস বেশি দিন টিকবে না কিন্তু। ফারাজ এক চুলও নড়ল না। দেখা যাবে, তবে আপনার মেয়ে যেহেতু প্রশ্ন। আমি তো আর আগে থেকেই বলছি আমি প্রস্তুত ছাত্র। বজ্র পাশ থেকে ফিসফিস করলো, ভাই এই ছাত্রটা মনে হয় প্রশ্নপত্র চুরি করে পাশ করেছে। ফারাজ শুনে মুচকি হাসলো, চুরি না, বৈধভাবে অধিকার নিয়েছে। অবশেষে কাজী সাহেব পুরো প্রক্রিয়া শেষ করলেন। এবার নিয়ম মেনে আবারও বললেন, আপনি কি এই বিয়েতে কবুল করছেন? ফারাজ এবার একটু থেমে চারপাশে তাকিয়ে বলল, কবুল কবুল কবুল। লাল বেনারসিতে ঢাকা, মাথা নিচু, আয়শা আর নদী ধরে বসলো ফারাজের ঠিক পাশে। মুহূর্তের মধ্যে ফারাজ একদম চুপ হয়ে গেল। অব্র কোনো দিয়ে খোঁচা মেরে ফিসফিস করে বলল, এই প্রথম দেখছি ভাই চুপ। বজ্র নিচু গলায়, সিস্টেম হ্যাং হয়ে গেছে মনে হয়। ফারাজ কোনো উত্তর দিল না, শুধু একবার তাকালো চিত্রার দিকে, তারপর গলা খাকারি দিল, কিন্তু কিছু বলল না। কাজী সাহেব আবারও শুরু করলেন, আচ্ছা কনের পক্ষ থেকে? ফারাজ হঠাৎ করেই বলে উঠল, কবুল কবুল কবুল। চয়ন কাইসার কপালে হাত দিয়ে বলল, এই ছেলে, এবার তো তোমার কথা শুনতে দাও, শোনানো বাদ দাও, আমার মেয়ের কথা শুনতে দাও। কাজী সাহেব একটু কড়া গলায় বলল, আপনি একটু চুপ থাকবেন? এখন কনেকে জিজ্ঞেস করা হবে। ফার্স্ট ছোট কামড়ে চুপ করে বসে রইল। কাজী নরম গলায় বলল, মা তুমি কি এই বিয়েতে রাজি আছো? চিত্রা মাথা আরো একটু নিচু করলো, গলা কাঁপছে সামান্য। পাশ থেকে নদী ফিসফিস করে বলল, ইস রে, বলো কবুল। চিত্রা খুব আস্তে করে বলল, কবুল। কাজী আবারও বলল, জোরে বলো মা, সবাই যেন শুনতে পায়। চিত্রে বড় একটু সাহস নিয়ে বলল, কবুল। ফারাজ পাশে বসে হালকা আসলো, খুব নিচু গলায় বলল, এটাই তো চাই। অব্র সঙ্গে সঙ্গে ধরে ফেললো, ভাই লাইভেন্টি বন্ধ করুন। কাজী সাহেব এগিয়ে দিলেন, বিবাহ দলিলে সাইন করতে হবে। প্রথমে ফারাজ কলম হাতে নিল, কলমটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিল, এটা দিয়ে সাইন করলে লাইফ টাইম কন্ট্রাক্ট হয়ে যাবে তো? বজ্রের সাথে সাথেই, না ভাই, এটা ট্রায়াল ভার্সন। চয়ন কাইসা ধমক দিলেন, চুপ করে সাইন করো। ফারাজ সাইন করতে করতে বলল, আচ্ছা আচ্ছা, কিন্তু পরে রিটার্ন পলিসি নাই তো? চয়ন কাইসার চোখ কুচকালেন, একবার নিয়ে গেলে ফেরত নেওয়া হবে না? ফারাজ মাথা নড়ালো, ঠিক আছে, আমি তো রিটার্ন করব না। আমার এত কিসের চিন্তা? অব্র হেসে লুটোপুটি। এবার কাগজে চিত্রার সামনে আনা হলো। চিত্রা ধীরে কলমটা হাতে নিল, হাত কাঁপছে একটু। ফারাজ পাশে বসে খুব আস্তে বলল, জলদি বউ, রুমে গিয়ে মেয়ের নামও আবার ঠিক করতে হবে, অনেক কাজ বাকি। চিত্রে এবার তাকালো তার দিকে, তারপর শান্ত হয়ে সাইন করে দিল। কাজী সাহেব কাগজগুলো গুছিয়ে বললেন, সাক্ষীরা সাইন করুন। সবকিছু শেষ হলো। কাজী ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হয়েছে। ঘর জুড়ে মাশাল্লাহ মাশাল্লাহ ধ্বনি। ফারাজ একটু ঝুঁকে চিত্রার কানের খুব কাছে মুখ এনে আস্তে করে বলল, আবার অফিসিয়ালি আমার হয়ে গেলে। চিত্রা কিছু বলল না, শুধু মাথা নিচু করে হাসলো। পাশ থেকে অব্র আবার খোঁচা দিয়ে বলল, ভাই এখনো সময় আছে, পালাবা? ফারাজ সোজা হয়ে বসলো, এখন পালানোর প্রশ্নই আসে না, এখন তো পুরো জীবনটা বুকিং করে ফেলেছি। ডাইনিং টেবিলে ভরা মানুষ। ভালোই রাত হয়েছে। বিয়ের পর আড্ডা দিতে দিতে খাওয়া নিকুচি হয়েছিল। নানা রকম খাবারের গন্ধে পুরো ঘর জমে আছে। ফারাজ এক পাশে বসে, সামনে প্লেট, কিন্তু তার দৃষ্টি একদম পাশের চেয়ারের দিকে। বজ্র খেয়াল করে ফিসফিস করলো, ভাই ভাত খাও নাকি ভাবি খাও? অব্র চোখ করলো, দেখে তো মনে হচ্ছে শুধু চোখ দিয়েই খেয়ে ফেলবে। ফারাজ এবার ধীরে মাথা ঘুরিয়ে তাকালো তাদের দিকে, সমস্যা কি? চয়ন কাইসার সামনে বসে চুপচাপ খাচ্ছিলেন, হঠাৎই বললেন, সমস্যা তো আমাদের না, সমস্যা তোমার। বিয়ের পর থেকে খাওয়া দাওয়া ভুলে গেছো নাকি? ফার্স্ট প্লেটের দিকে তাকিয়ে বলল, না খাচ্ছি তো, কিন্তু কিছু জিনিস সামনে থাকলে অন্য কিছু দিকে মন চায় না। চিত্রার সাথে সাথেই কাশতে লাগলো। পাশে আয়েশার দিকে আর নিরু মুখ চেপে হাসছে। চায়ন কাইসার কড়া গলায় বলল, এসব ডায়লগ টেবিলে বসে বলা দরকার আছে? ফারাজ নির্লিপ্ত, আমি তো সাধারণ কথাই বললাম। অব্র নিচু গলায় বলল, এটা যদি সাধারণ হয়, অসাধারণটা কেমন হয় তো তাই ভাবছি। বজ্র হেসে ফেললো। এদিকে চিত্রা চুপচাপ ভাত মেখে খাচ্ছে। হঠাৎ ফারাজ তার প্লেটে একটা মাংসের টুকরো তুলে দিল। চিত্র অবাক হয়ে তাকালো, কি করছেন? ফারাজ স্বাভাবিক ভঙ্গিতে বলল, যা করার দায়িত্ব
সেটা করছি। চায়ন কাইসের সাথে সাথে বলল, ওর হাত পা আছে, নিজে খেতে পারে। ফারাজ এবার হাসলো, জানি, তবে বউ আমার, আমি সব তার পাতে তুলে দিব, এটা আমার দায়িত্ব। আপনার কি? নিজের বউ তো ইতালি রেখে এসেছেন, এখানে মজে আছেন। ছি, শাশুড়ি মাটা আমার একা বিদেশে পড়ে আছে। চয়ন কাইসার চোখ কুঁচকে তাকালেন। চিত্রে এবার আস্তে করে বলল, আপনি একটু চুপ করবেন? চয়ন কাইসার মাথা নাড়লেন। বুঝলেন, আমার কথা না, আমার মেয়ের কথাই আই। ফরাজা একদম সিরিয়াস মুখে বলল, আপনি ঠিক ধরেছেন। ফারাজ চয়ন কাইসারের গ্লাসে কোকাকোলা ঢেলে দিতে দিতে চয়ন কাইসার বলল, আমি কোক খাই না। চিত্রা আস্তে করে ফরাজকে বলল, বাবার বিষয় উল্টো, কোক খেলে গ্যাসে জ্বালা করে। ফারাজ সে কথা শুনে গলা ফাটিয়ে বলল, সোজা কথা বললেই তো হয়, শ্বশুর ড্যাডির কোক খেলে যে পাদ আসে। এই থাক, আমার খাওয়ার দরকার নেই, এমনিতেও পাদে গন্ধ। চিত্রা ঘরটা সাজানো, বিছানায় লাল গোলাপের পাপড়ি। চিত্রা রুমে জমে উঠেছে মেয়েদের আড্ডা। সবাই গোল হয়ে বসে আছে, কেউ চিত্রার হাত ধরে খোঁচাচ্ছে, কেউ তার লজ্জায় পাওয়া মুখটা দেখে হাসছে, কেউ আবার হেসে লুটোপুটি খাচ্ছে। নদী হেসে বলল, এই যে কোণে আজকে কিন্তু ঘুমানো যাবে না। নদীর কোলে আবারও ঘুমন্ত নুরি। আগে তো তোমার ইন্টারভিউ নিতে হবে। আয়শা হেসে বলল। চিত্রা মাথা নিচু করে বসে আছে, লজ্জায় তার গাল যেন লাল হয়ে উঠেছে। মাঝে মাঝে হেসে ফেলছে, আবারও মুখে ঢোক টেলে আঁচল টেনে ঢেকে নিচ্ছে মুখটা। কেন যেন এমন লাগছে, তাও নিজের মানুষটা, নিজের মানুষগুলোর সামনেই। সপ্তাহ আগের সব তো পুরাতন, তাহলে অনুভূতিগুলো কেন নতুন? দরজার বাইরে দাঁড়িয়ে আছে ফারাজ, একবার দরজার দিকে তাকাতে একবার এদিক ওদিক পায়চারি করে, মাঝে মাঝে হাত তুলে নখ কামড়াচ্ছে। বিরক্তিতে তার মুখটা গোমরা হয়ে গেছে। এরা কি সারা রাত এখানে বসে থাকবে নাকি? ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে পরিচিত কণ্ঠ, বজ্র কায়সার। মুখে চাপ হাসি নিয়ে বলে, কি গো ফারাজ বাবাজি, যুদ্ধের আগে এমন টেনশন কিসের? ফারাজ চোখ মুখ কুচকে তাকালো, চুপ হয়ে গেল। তারপর বলল, চুপ থাকো তো, ওদের বের হতে বলো। বজ্র আরো মজা পেল, ওরে বাবা, এত তারা কেন? ধৈর্য ধরো, এটাই তো আসল পরীক্ষা। পাশে দাঁড়িয়ে থাকা অব্র বলে, আজ আপনি ঢুকলে কিন্তু ফি দিতে হবে। ফরাজ বিরক্তি হয়ে দীর্ঘ শ্বাস ফেলল। সে একটু ভেবে দরজার কাছে গিয়ে হালকা করে টোকা দিল। ভেতর থেকে কেউ বলল, কে? ফরাজ গম্ভীর গলায় বলল, রুমানা চাচি ডাকছে, সবাইকে নিচে যেতে বলেছে, জরুরি। ভেতরে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর শুরু হলো গুঞ্জন, সত্যি নাকি, চলো দেখি। এক এক করে সবাই বের হতে শুরু করে, কেউ সন্দেহ নিয়ে তাকাচ্ছে, কেউ বা তাড়াহুড়ো করে নামছে। সবাই বেরিয়ে যেতে চিত্রা অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে থাকে, আর ঠিক তখন ওই দরজা আস্তে করে বন্ধ করে ভেতরে ঢুকে পড়ে ফারাজ। চিত্রা একটু চমকে উঠলো, আপনি? সবাই তো। ফারাজ হেসে বলল, সবাইকে তাড়িয়ে দিয়েছি, এবার একটু শান্তিতে বসা যাক। বাইরে করিডোরে তখন বজ্র আর অব্র দাঁড়িয়ে। সব বুঝে চালাকি, কিন্তু খারাপ না ফারাজ। ফারাজ চিত্রের পাশে এসে বসলো। সারাদিনের সেই দাপুটে মানুষটা এখন যেন একটু থেমেছে। কিছুক্ষণে দুজন চুপ করে রইল। হঠাৎই ফারাজ আস্তে করে একটু চুপ হয়ে গেল। চিত্রা মাথা না তুলেই, কিচ্ছু না। ফারাজ হেসে বলল, সারাদিন তো দেখলাম সবাইকে সামলাচ্ছ, এখন এসে চুপ? চিত্রা একটু তাকালো তার দিকে, তারপর আবার নিচু করে ফেললো চোখ। সবাই সামনে ছিল, এখন তো শুধু আপনি। ফারাজ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে, বলল, শুধু আমি থাকলে ভয় লাগে? চিত্রা মাথা নাড়িয়ে বলল, না, কিন্তু কেমন জানি লাগে। ফারাজ একটু থেমে গিয়ে এগিয়ে এলো, কেমন? চিত্রা এবার ধীরে করে বলল, নতুন, অচেনা, আবার নিজের নিজের মনে হয়। আসলে আপনাকে কখনো পুরোপুরি পুরনো লাগেনি, একেবারে প্রথমবারের মতোই লাগে সবসময়, এক একবার যেন এক একভাবে চিনেছি। ফরাজ হাসলো। গায়ে তার সাদা একটা পাঞ্জাবি, হাতে হাত ঘড়ি, সদাই থাকে, পবিত্র লাগছে। ভালোই তো, আমি তো ঠিক এটাই ফিল করছি। হঠাৎ ফরাজ খুব সাবধানে চিত্রার হাতটা নিজের হাতে নিল। একটা কথা বলি? চিত্রা বলল, ফরাজ তার হাতের ওপরে আলতো করে চাপ দিয়ে, আমাদের ছোট্ট বাবুটার কথা ভাবছিলাম। সে নিজের অন্য হাতটা পেটের কাছে রাখলো, আমিও। সে আস্তে বলল। ফরাজ একটু ঝুঁকে, নাম কি ঠিক হলো? চিত্রা হালকা হাসলো, এখনোই? হ্যাঁ, এখনোই। পরে আবার কেউ এসে আইডিয়া দেবে। চিত্রা একটু ভেবে বলল, মেয়ে হলে? ফরাজ একদম না ভেবেই বলল, ফিজা এলাহি। চিত্রা অবাক হয়ে তাকালো, এত তাড়াতাড়ি ঠিক করে ফেললেন? ওহ, মনে পড়েছে, আগেই তো ঠিক করে রেখেছিলেন। ফারাজ কাজ ঝাঁকালো, অনেকদিন ধরেই মাথায় আছে। চিত্রা মুচকি আসলো, খারাপ না, সুন্দর। ফারাজ এবার বলল, আর ছেলে হলে? চিত্রা কিছুক্ষণ ভেবে বলল, ফায়াজ এলাহি।
ফারাজ মাথা নেড়ে বলে, মন্দ না, তবে একটু ভেবে দেখি, আমার ছেলের নামে একটু দাপটে হওয়া লাগবে। ছেলে চিত্রে হেসে ফেলল। আপনার মতো? ফারাজ মুচকি হেসে বলল, একটু হলেও কম চলবে। দুজনেই হালকা হাসলো। কিছুক্ষণ পর ফারাজ বলল, চলো বাইরে যাই। কোথায়? বারান্দায়। চাঁদ উঠেছে মনে হয়। চিত্রা মাথা নেড়ে সম্মতি দিল। দুজনেই বারান্দার দিকে এগিয়ে দাঁড়ালো। বাইরে নিস্তব্ধ রাত, আকাশে গোল চাঁদ উঠেছে। চিত্রা রেলিংয়ে হাত রাখলো। কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে রইল। ফরাজ তার পাশে এসে দাঁড়ালো। খুব স্বাভাবিকভাবে নিজের কাঁধটা একটু এগিয়ে দিল। এক মুহূর্ত দ্বিধাম, তারপর চিত্রা ধীরে মাথা রেখে দিল ফরাজের কাঁধে। ফরাজ একটু নড়ল না। চিত্রা আস্তে করে বলল, আজকে সবকিছু দ্রুত হয়ে গেল। ফরাজ নিচু কথায় বলল, খারাপ লাগছে? চিত্রা মাথা নাড়িয়ে, না, বরং মনে হচ্ছে ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছি। ফরাজ আকাশের দিকে তাকিয়ে বলল, আমিও। কিছুক্ষণ চুপচাপ। ফরাজ খুব আস্তে করে বলল, একটা প্রমিস করো। কি? যাই হোক, যত ঝামেলায় আসুক, আমরা একে অপরের পাশে থেকে সরব না। চিত্রা চোখ বন্ধ করে মাথা রাখলো। প্রমিস। ফরাজ তার মাথার ওপর আলতো করে হাত রেখে চিত্রা তার চোখের দিকে তাকিয়ে হঠাৎই সে বলল, আমি আক্রান্ত তোমার নেশায়, তোমার চোখে, তোমার ঠোঁটে, তোমার নিঃশ্বাসের নেশাতে। আমার মদের নেশা তো সেই কবে কেটে গিয়েছিল, কিন্তু প্রিয়তমা, তোমার চোখের নিঃশ্বাস, সে তো আমার মাথায় থেকে ছাড়ছেই না। কিছু নেশা ছাড়া মানুষের জীবন অর্থহীন। জানো, তুমি আমার শেষ ভুল, আর আপনি আমার সবচেয়ে সুন্দর অপরাধ। ফরাজ হেসে বলল, তাহলে আমরা দুজনেই দোষী। চিত্রা মাথা একটু কাত করলো। হ্যাঁ, কিন্তু এই দোষের কোনো ক্ষমা চাই না আমি। এই দোষের গায়ে লেপ্টে থাকুক কলঙ্কের অঙ্কার হয়ে। তবে যদি এই ভালোবাসা পাপ হয়? ফরাজ বিন্দুমাত্র না ভেবে উত্তর দিল, তাহলে আমি প্রতিদিন এই পাপ করব, একই মানুষকে বারবার ভালোবেসে বারংবার। চিত্রা মাথা তুলে তাকালো তার দিকে। চাঁদের আলোয় তার চোখে ভিজে উঠেছে অনুভূতিতে। এইরকম নরম গলায় বলল, পাপার পবিত্রর মাঝে যদি আপনি থাকেন, তাহলে আমি পবিত্রকে আর খুঁজব না। ফরাজ একটু থেমে গিয়ে আবারও কপালে হাত রাখলো। আর যদি কেউ বলে আমরা ভুল? চিত্রা মৃদু হাসলো, তাহলে আমরা সেই ভুলটাকেই ভালোবাসবো। ফরাজ খুব আস্তে করে বলল, জানো, কিছু সম্পর্ক মানুষ তৈরি করে না, এগুলো শুধু ঘটে যায়। পাপ পবিত্র হিসেব না মিলে। চিত্রা তার বুকে মাথা রেখে বলল, আমাদেরও বোধ হয় তেমনই। ফরাজ তাকে আরো শক্ত করে জড়িয়ে নিল। হ্যাঁ, এটা কোনো সাধুতা না, কোনো অপরাধ না। সে একটু থমকালো, তারপর চাঁদের দিকে তাকিয়ে শেষ করলো, একটু, এটা শুধু পাপ পবিত্রতা আর সংজ্ঞার বাইরে দাঁড়িয়ে থাকা একটা ভালোবাসা। চিত্র চোখ বন্ধ করে শান্ত গলায় বলল, এবার এই ভালোবাসায় আমার সবচেয়ে সুন্দর শান্তি। ফরাজ আলতো করে হাসলো। আমারও। চাঁদের আলোয় দুজনের একে অপরের দিকে চেয়ে রইল। চাঁদের আলো দুজনের উপর পড়ে আছে। ফরাজ চাঁদের আলো নিজের ঠোঁট ছোঁয়ালো চিত্রার কপালে। চিত্রা শিহরণে চোখ বন্ধ করে ফেললো। পরক্ষণে ফরাজ তাকে জড়িয়ে ধরলো। দুজনেই আর শব্দ করলো না, কেবল চাঁদের আলোয় অনুভব করলো একে অপরের বুকের ওঠানামা আর বয়ে চলা ধুকপুকুনি।